প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আগে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, 2024 স্বৈরশাসন থেকে মুক্তির বছর। কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা যে উদ্দেশ্যে অভ্যুত্থান হলো তা সবাইকে ধারণ করতে হবে। মার্চ ফর ইউনিটি কর্মসূচি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে। দৈনিক সমকাল, শহীদ মিনারে জমায়েত নিয়ে অনিশ্চয়তা, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। কর্মকর্তাসহ আসামি 952 পুলিশ। দৈনিক যুগান্তর, মার্চ ফর ইউনিটি কর্মসূচি আজ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকারই দেবে। একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল, 72-এর সংবিধান বাতিল এই মুহূর্তে সম্ভব নয়। দৈনিক ইত্তেফাক, নিরাপত্তার দায়িত্ব থেকে সেনা সদস্য ও পুলিশের ডিসি প্রত্যাহার। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক থাকতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার। দৈনিক মানবজমিন, কমলাপুর রেল স্টেশন মানুষ বেচাকেনার হাট, শতাব্দীতে এমন বছর কমই আসে। বাংলাদেশ প্রতিদিন, রাতের ঢাকা এখনো ভয়ঙ্কর, বিদায় ঐতিহাসিক 2024। দেশ রূপান্তর, সব চোখ শহীদ মিনারে, আগের মতোই উদ্বেগের শঙ্কার, সাইবার সুরক্ষায় অধ্যাদেশ। আমাদের সময়ের শিরোনাম, জুলাই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে দূরত্ব বাড়ছে। সময়ের আলো, বিএনপি জামায়াতের দুই চোখ, অন্য দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া, আজ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ, ঘোষণাপত্র তৈরির উদ্যোগ সরকারের। বই উৎসব হচ্ছে না এবার। আজকের পত্রিকা, অস্থিরতা চাচ্ছে না সরকার, বিপ্লবের ঘোষণাপত্র, বিপ্লবে বদলে দেওয়া বছর। আমার দেশ, হোলি আর্টিজান ম্যাসাকার, সাজাপ্রাপ্ত সবাই গুম ও হেফাজতে নির্যাতনের ভিকটিম, বিদায় অবিস্মরণীয় বিপ্লবের বছর। দৈনিক করতোয়া, আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ, সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য, নীলফামারীতে সুদীর সময় এসে তারেক রহমান। দৈনিক জনকণ্ঠ, ইতিহাস গড়া বর্ষের বিদায়, রোজায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কাজ করার নির্দেশ। আপনি শিরোনাম শুনলেন, একটি অবিস্মরণীয় বছরের শেষ দিন আজ, সেই বিষয়টি হয়তো আলোচনা করব আমরা আজকে। কিন্তু তার আগে আজকে শহীদ মিনারে সমাবেশ নিয়ে বেশ জল্পনা কল্পনা আছে। গতকাল এই সমাবেশকে কেন্দ্র করে যে সংবাদ ছাপা হয়েছিল, 72-এর সংবিধানের কবর রচিত হবে, ঘোষণা দেওয়া হবে। কিন্তু আজকে একটি পরিবর্তিত আবার শিরোনাম এসছে, শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ, কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা ঘোষণা এসছে যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা দেবে সরকার। তা আমি একটু ছোট্ট করে আপনাকে জানতে চাই, গতকাল যে আলোচনাটি ছিল সেখানে বলা হয়েছিল এই ঘোষণার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই, কিন্তু আজকেই আবার একটু পাল্টে গেল। তাহলে আমার বিনীতভাবে জানবার ইচ্ছে যে হচ্ছেটা কি। ধন্যবাদ আপনাকে। কালকে এটা পাল্টে গেছে, জি, আজকে পত্রিকা এসছে। তো বিষয়টা হলো, প্রেস সেক্রেটারি সাহেব খুব অ্যাক্টিভ। আচ্ছা। আর আমি কোনো এত অ্যাক্টিভ প্রেস সেক্রেটারি দেখি নাই। আচ্ছা। তবে জানা গেছে এটা নাকি প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবেই তিনি বলেন। আচ্ছা, না এটা তো স্বাভাবিক, তার মুখপাত্র হিসেবেই তো তিনি বলবেন, প্রধান উপদেষ্টার। এটা সরকারি যখন চিঠি আসে তখন বলে আদিষ্ট হইয়া। কখনো সেক্রেটারি চিঠি দেয় না, নোটিশ ইস্যু করে না, ওই নিচে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইস্যু করে, বলে আদিষ্ট হইয়া। আমরা কিন্তু এ পর্যন্ত আদিষ্ট হইয়া কথাটা শুনি নাই। তবে প্রেস সেক্রেটারিতে দেখেছি, আমাদের অনেক ভালো ভালো সাংবাদিক প্রেস সেক্রেটারি, সে প্রেস সেক্রেটারি সাধারণত সাংবাদিকই হয়, দেখেছি তো। অনেক সময় তিনি তার নিজের অবস্থানটা দুর্বল করতেছে এবং সাংবাদিকদের অবস্থান দুর্বল। আমার মনে হয় এই আলোচনাটা, যে প্রসঙ্গটা বলছে, এটা একটু একটা ব্যাকগ্রাউন্ড বলি, ছোট্ট একটা, যে ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টে
ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে একটা প্রশ্ন ছিল যে আমেরিকা এবং ভারতের কর্মকর্তারা বলছে ইসলামিক মানে পন্থার উদ্ভব করতে পারে। তিনি বলেছিলেন যে তরুণরা ধর্মের ব্যাপারে পক্ষপাতহীন। এখানে দুইটা প্রশ্ন, একটা হলো বড় দুইটা দেশ, ভারত, আমেরিকা তো পরাশক্তি, ভারতও উদীয়মান পরাশক্তি, দুইটার তরফ থেকে এই প্রশ্নটা করা হয়েছে। এবং যিনি সাময়িকীর প্রশ্ন করেছেন তিনি একটা বিভাগীয় প্রধান, তিনি বাংলাদেশে ভিজিট করে গেছেন। এখানে অনেকগুলো প্রশ্ন, একটা হলো আমরা এটা বিবেচনায় নিয়েছি কিনা, দুই আবার সেই তরুণের কথা, বাংলাদেশে আর লোক নাই, তরুণদের ওনাদের খবর, ছাত্ররা ক্ষমতায় এনেছে, তরুণরাই পক্ষপাতহীন। আমি পক্ষপাত হলে সমস্যা হবে না, আপনি পক্ষপাতহীন হলে সমস্যা, পক্ষপাত হলে সমস্যা হবে না। অর্থাৎ এই যে ঘোষণা কালকে দেওয়ার কথা ছিল, আজকে দেওয়ার কথা, আজকে হ্যাঁ না গতকালকে দেওয়ার, আজকে দেওয়ার কথা ছিল, আজকে ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু মিটিংটা ডাকছে কাল। আপনি খেয়াল করেছেন কিনা, ছাত্ররা এটা আয়োজন করবে, কিন্তু জামাত শিবির কিন্তু ওখানে যেত। আচ্ছা, তারাও কিন্তু তারাও অর্গানাইজ হচ্ছিল। তো এতে হলো কি, জুলাই অভ্যুত্থানে যারা শরিক ছিল, এই অভ্যুত্থানের এই সমাবেশের এই ঘোষণাপত্র মধ্য দিয়ে একটা ডিভিশন হয়ে যেত এবং একটি পক্ষ কিন্তু সামনে চলে আসার সম্ভাবনা। যদি আপনি সেই প্রসঙ্গ যদি তোলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেছেন যে ৭২-এর সংবিধান বাতিল এই মুহূর্তে সম্ভব না। আমি বলছি এটাই, আপনি খেয়াল করে দেখেন, ছাত্ররা বর্তমান রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে চেষ্টা করেছে, বিএনপি আপত্তি করার পরে থেমে গেছে। আমার ধারণা কালকেই আপনার মির্জা আব্বাস এবং রুহুল কবির রিজভী, বিশেষ করে রুহুল কবির রিজভী যে ভাষায় এটার বলেছে এবং জামাতের কঠোর সমালোচনা করেছে, ৭১-এর ভূমিকার কথা নিয়ে এসব কথা, রক্কাটা টক্কাটা এসবও বলছে, এরপরেই আমার মনে হয় জিনিস চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য আমি বলছি যে জুলাই বিপ্লবটা কিন্তু, অগাস্ট বিপ্লবটা কিন্তু সব দল ছিল, ছাত্ররাও ছিল। এখানে এখনো আন্ডারস্ট্যান্ডিংটা পুরোপুরি হয় নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানও মনে করে ছাত্রই মূল শক্তি। না, তিনি তো বলেছেন যে এই সরকারের, অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তাই ছাত্ররা। হ্যাঁ, তাই বলছে, আমি সেটাও আগে বললাম। তো এই জায়গার থেকে বেরিয়ে আসতে হবে। এই আন্দোলনে আপনি খেয়াল করে দেখেন, আন্দোলনটা ছিল মূলত কোটা সংস্কার, অর্থাৎ চাকরির সুবিধার জন্য আন্দোলনটা শুরু হয়। এই ধরেন পতিত সরকারের প্রধানের অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য, স্বৈরাচারী মনোভাব, এইসব কারণে ছাত্রদের সাথে সে আলোচনা করতেই রাজি নাই, শক্তি প্রয়োগ করে দমন করার চেষ্টা করেছে। প্রত্যেকটা আন্দোলন, তার ধারণা ছিল এই আন্দোলন যদি সাকসেসফুল হয় তাহলে রাজনীতিবিদরাও করবে, অন্যরাও করবে, সুতরাং দমন করার প্রচেষ্টা। শেষ আপনার দেখা গেল যে অনেকগুলো ভুল, আমি লিখেছি এটা বড় করে, 5টি জায়গায় সমাধান করতে পারত, শুধুমাত্র অবজ্ঞা, দম্ভ, স্বৈরাচারী মনোভাবের কারণে শেষ পর্যন্ত এক দফা দাবি, ফেসিবাদের বিলোপ চাই। এবং ওই জায়গাটা গেছে, তখন কিন্তু রাজনীতিবিদরা ঢুকে গেছে, রাজনৈতিক দল ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে আপনি দেখেন, খেয়াল করে দেখবেন, অনেক শব্দ কিন্তু ছাত্ররা ছোট ছোট রাজনৈতিক দলের ভাষা ইউজ করে, বন্দোবস্ত, এই শব্দটা কিন্তু প্রায়ই বলে, বন্দোবস্ত করব। এটা কিন্তু ছাত্রদের ভাষা ছিল না, এটা কিন্তু ছোট ছোট বাম রাজনীতিবিদদের কিন্তু ভাষা ছিল। হ্যাঁ, তো বিশেষ করে বলতে আপত্তি নাই, আমি যেহেতু সামনেই বলেছি, জোনায়েদ সাকি বেশি বেশি এই ভাষা ব্যবহার করত। হ্যাঁ, এগুলা তো এই জন্য আমি বলছি যে আমার কাছে মনে হয়েছে, কি ভাববেন জানি না, আজকের যে আপনার সমাবেশ এবং ঘোষণাপত্রটা যদি
যে প্রসেসে হচ্ছিল যদি হয়ে যেত, তাহলে আমার মনে হচ্ছিল যে দেশের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসতো। তো অনেক ধন্যবাদ। আপনি যে কথাটি বললেন হয়তো সামনের পরিবেশ পরিস্থিতি সেটা প্রমাণ করবে, তবে একটা স্বস্তির জায়গা হয়তো তৈরি হলো। তো আজকের একটা বিদায়ী বছরের শেষ দিন 2024, এই 2024 তো নাড়িয়ে দিয়েছে সারা পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি, তারপর বাংলাদেশকে নিয়ে বা সারা পৃথিবীতে যে আলোচনা, ফেসিবাদের পতন, সব কিছু মিলিয়ে গেল বছরটা, কি বলবেন? গত বছরটা খুবই টালমাটাল গেছে, রাজনৈতিক অঙ্গনে খুবই টালমাটাল গেছে। আর 15 বছরের শেষ পরিণতি কিন্তু 5 তারিখ। আমি আবার সেই ইকোনমিস্টের রেফারেন্স দেই। ইকোনমিস্ট কিন্তু বলেছে সেরা দেশ বাংলাদেশ, তাদের বিবেচনা এই সেরা দেশ বলতে বর্ষসেরা বাংলাদেশ। এটা কিন্তু উন্নয়ন বা শান্তি এসব বিবেচনাটা হচ্ছে যে সিরিয়া ছিল আপনার প্রথম দিকে সেরা দেশ, তাকে টপকায় বাংলাদেশ। তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের দেশের যে ঐক্য, বিশেষ করে ছাত্র জনতার যে ঐক্যের কারণে এই যে ফ্যাসিবাদী শাসন চলছিল এর থেকে একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাত্রা শুরু করবে। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আমার মনে হয় নেক্সট ইয়ারে কিন্তু আজকে যে ঘটনা ঘটার কথা ছিল, এইরকম ঘটনা যদি ঘটে নেক্সট ইয়ারে বলবে আর এটা থাকবে না, সেরা দেশ থাকবে না। তো আমার বক্তব্য হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ করেছি যে দাবিগুলোর জন্যে, ধর বৈষম্যহীন সমাজ, পাকিস্তানের শোষণ, নির্যাতন, আপনার মানবিক বাংলাদেশ, এটা তো সংবিধানেও লেখা ছিল, কিন্তু আমরা সেটা চোখে দেখিনি। 90-র আন্দোলন হয়েছে, এই ছাত্রদের আন্দোলন, শেষ পরিণতি তাই হয়েছে। কিন্তু একটা জিনিস দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু বলেছিল সংবিধানকে কবর দিবে। আবার তাদের সমর্থক অনেকে আছে, বলে ওই বিজয় দিবস মানি না, স্বাধীনতা দিবস মানি না, অমক মানি না, তমক মানি না, 71 মানি না। এগুলো কি? মুজিববাদী সংবিধান মানি না। শেখ হাসিনা কোনদিন মুজিববাদী সংবিধান বলেছে? বলেন না, কেউ বলেছে? এই সংবিধান রক্ত দিয়ে আদায় করা। আপনি সংস্কার করেন, আপনার বিশ্বের বহু দেশ আছে, আমেরিকা বলেন, ভারত বলেন, পতাকা চেঞ্জ হয়েছে, জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়েছে, সংবিধান, এই সংবিধানেই 17 বার মেজর সংস্কার হয়েছে, সংশোধন হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে করেছে ওগুলা। সেটাও আমি লিখেছি। তো এই জন্যে আমার মনে হয় সংবিধান সংস্কার করা, পরিমার্জন করা, এটা ঠিক আছে। কিন্তু আপনি বলেন, হয়তো অনেকে অসন্তুষ্ট হতে পারে, এই যে জুলাইয়ের 5 তারিখে যে অভ্যুত্থান ঘটেছে, ছাত্ররা বুক পেতে দিয়েছে, অকাতরে জীবন দিয়েছে। আপনি বলেন মুক্তিযুদ্ধে কত লোক মারা গেছে, বাংলাদেশের কত ধ্বংসযজ্ঞ হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, অর্থনীতি তছনছ করে একটা মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পেরেছে? আপনি বলেন, তখন জামাত ইসলাম মোটামুটি বড় দল ছিল, তার সাথে 2টে ছোট দল ছিল সমর্থক, তারা বাদে এই দেশের বৃদ্ধ বনিতা সব জনগণ সব মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছে। আমরা তো দেখছি যে মুক্তিযুদ্ধ দেখলে চুরি করে এসে খাবার দিছে, দিয়েছে কত সব। আমার পরিবারের সেই স্মৃতি আছে। এবারেও ধরেন ছাত্ররা ওই মুক্তিযুদ্ধের আদলে কিছু জনগণ সমর্থন দিয়েছে, এটা সত্য। কিন্তু যখন বলা হয় দ্বিতীয় স্বাধীনতা, তখন কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধ একটা ব্যাপার বোধ করি, আপনার সাথে আমি একমত হয়ে বলি যে ছাত্রদের যে ঐক্য এবং ছাত্রদের দাবি দেওয়া এবং ছাত্ররা যে বিপ্লবটা ঘটালো, সেটাকে বোধ করি সেলুট করতে হবে আমাদের। একটা পরিবর্তন তো এসছে, সেই পরিবর্তন করতে হবে, কিন্তু আপনি নেতৃত্বের জায়গা থেকে পরবর্তীতে কাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন সেটাই হচ্ছে প্রশ্ন। না, প্রশ্ন হচ্ছে কি, শোনেন, ছাত্রদেরকে সবচাইতে উদার এবং সরল মন আশা করে এখনো সমাজে, কিন্তু যখন দেখা যায় যে একটু একটু চালাকি আছে, তখন কিন্তু হয় না। ছাত্ররা আন্দোলন করেছে, তো নিরাপদ রাস্তার আন্দোলন করেছে, শিশুরা করেছে না, শিশুরা করেছে। আপনি খেয়াল করেন, তার জন্য কিন্তু অনেক চেঞ্জও হয়ে গেছে, এটাও ঠিক।
তো আমার কথা ছাত্ররা কোন আন্দোলন ছাত্ররা অগ্রভাগে ছিল না বলেন? স্বাধীনতা যুদ্ধ 52 সাল থেকে শুরু করে শেষ পর্যন্ত সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল এবং তার পায়োনিয়ার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এটাকে আপনাকে মানতে হবে। তো একমাত্র এখানেই ছাত্ররা দেশ স্বাধীন করে ফেললো, আর কোনো আন্দোলনে কিছু হলো না, এটা তো হয় না। অনেক 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 ধন্যবাদ আপনাকে। আশা করি যে বিতর্কগুলো হচ্ছে সেটা দেশকে ঊর্ধ্বে রেখে সেই বিতর্কগুলো আমাদের কমিয়ে ফেলতে হবে। একটু অন্য আলোচনায় আসি। একটি পত্রিকার শিরোনাম হয়েছে আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে, এবং সেটা আইন উপদেষ্টার বক্তব্য। আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। আমার প্রশ্নটা ছোট্ট করে, যে আইন উপদেষ্টা যদি স্বীকার করেন আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে, তাহলে আমি যাব কার কাছে? কারো কাছে যাবেন না, যাব না। না, কারণ দেশ তো এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এ তো লেজেগবারি করে ফেলছে, কোনো কিছুই ঠিক করতে পারতেছে না। আপনি বলেন না সমাজ যে গতিশীল থাকবে, একটি সেক্টর ডিসিপ্লিনে আসছে, 5 মাস সময় পার দিয়ে গেছে। পুলিশ ঠিক নাই, প্রশাসন ঠিক নাই, বিচার বিভাগ ঠিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, কেস নাই। এই হাসিনার আমলে যে বোম ফাটে নাই, গাড়ি পড়ে নাই, অথচ দেখা গেল 500 লোকের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা। এখনো তো তাই হইতেছে। মামলা হবে না কেন? কারণ আপনি তো এখনো পুলিশকে ট্রমার থেকে বের করতে পারেন নাই। পুলিশ আমি কেস করতে গেলাম, না নিলেই কবে এটা ফেসিবাদের দোষর, যা দিতেছে তাই নিয়ে নিতেছে মামলা। প্রশ্ন হচ্ছে যে আপনি অন্তত পক্ষে যদি এইটা নিয়ন্ত্রণ না করতে পারেন, কারণ নাহলে সরকারের তো কোনো রাজনৈতিক দলও নাই, কোনো কর্মীও নাই। পুলিশ হেল্প করবে, প্রশাসন হেল্প করবে, সেটাও অস্থির, সেটাও তারাও টমাটাইজ। প্রশাসন তো মাঠে নেমেই গেছে। তো আপনি নিয়ন্ত্রণটা করবেন। সরকারের কোনো অর্গান সচল নাই, 5 মাস দূর হয়ে চলে গেছে। তা আমি তো মনে করি যে আপনি কি এতটাই হতাশ হচ্ছেন? হতাশ না, আমার এক্সপেকটেশন, প্রত্যাশা ছিল অনেক বেশি। আচ্ছা। এবং তার একদম উল্টা এখন আমার আশা নিরাশ হচ্ছে আমি। কারণ আমার তো আশা ছিল, আমি স্বাধীনতা যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য। রাইট। আজকে 53-54 বছরে পড়ছে, আমি পাই নাই। এই ছাত্র জনতার আন্দোলনের পরে এই দেশটা মানবিক হবে, গণতান্ত্রিক দেশ হবে, বৈষম্যহীন সমাজ হবে, ছাত্ররা দাবি করেছে, আমরাও করেছিলাম। এটা হয় নাই। সেই জায়গার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমার তো মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের 24 জন আছে, 24 জন 24টা মনোভাব আছে। আমি তো ঐক্য দেখি না। আপনি বলেন, এক একজন এই সংস্কারের ব্যাপারে এক একজন এক এক মন্তব্য করতেছে, ডেট তারিখ নাই, আজিব এটা ওটা ফ্যাস লাগায়া। এই যে এখন ঘোষণাপত্র সরকার দিবে, ছাত্র যেভাবে হোক মেনে গেছে, এটা আগে করলেন না কেন? প্রশ্নটা সেটাই, যে গতকালের বক্তব্য আজকের বক্তব্যের মধ্যে তো নানা বলা হয়, সবসময় তেলা হয়। এইটা মনে করে যে আমরা সব জনগণ দেশের খুব বোকা, তাদের চালাকি বুঝি না। বলে যে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্রও বলে এই সরকারের সাথে আমাদের সম্পর্ক নাই, সরকার বলে আমাদের সম্পর্ক নাই। 3 জন উপদেষ্টা আছেন কেন? সব আছে। আবার এই তারা বলল যে সরকার ঘোষণা দিবে, দেখছে যে এটা লাজে গোবরে। এখন রাজনৈতিক দল তো ভেঙে যায় এদের ঘাড়ের উপরে। আমি টেলিভিশনে বলেছি যে আমাদের উত্তরাঞ্চলে বলে না, ফাটাবাসের চিপায় পড়ে গেছে। রাজনীতি দলগুলো ফাটাবাসের চিপায় পড়ছে। একদিন আজান দিলে এই সরকার পড়ে যাবে, চলে যাবে, কিন্তু দিতে পারতেছে না। কারণ ওই যে আপনার আছে, আপনার আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা প্রতিবেদন আমাদের বাংলাদেশেও ছাপা হয়েছে, যে সরকার যদি প্রত্যাশা পূরণ করতে না পারে এবং রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হয়, শূন্যতা তৈরি হয়। বছরের শেষ দিন এত অনিশ্চয়তার কথা নাই বা বলি আমরা, অনিশ্চয়তা পরিস্থিতি তৈরি হয়েছে, করবো না কেন? কারণ আমি সুস্থ এবং গণতান্ত্রিক দেশের জন্যই এই দুর্বলতার কথাগুলি বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি অনেক কষ্ট করে অনেকগুলো সত্য কথা বললেন, কিন্তু আমরা আজকে বছরের শেষ দিনে এরকম অনিশ্চয়তার কথা নিয়ে আলোচনা করতে চাই না, যদিও কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল নতুন সূর্যোদয়,
দেশটা একটা নতুন পরিবেশ পেয়েছে, আগামীকাল থেকে একটা স্বস্তির জায়গা, একটা স্বপ্নের জায়গা তৈরি হোক আমাদের প্রিয় মাতৃভূমির জন্য। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই নতুন বছরের নতুন সূর্যের সময় আবার কথা হবে। খোদা হাফেজ।